রক্তচাপ বা ব্লাড প্রেশার, আমরা এই প্রেশার শব্দটার সাথে খুবই পরিচিত। প্রেশার, আমার প্রেশার বেশি হয়ে যাচ্ছে, প্রেশার কম হয়ে যাচ্ছে। দেখবে যে আমাদের বড়রা বিশেষ করে বলে যে এই প্রেশার বেড়ে গেছে, এই প্রেশার কমে গেছে। তো প্রেশার জিনিসটা কি আসলে? রক্তচাপ বা প্রেশার হচ্ছে যে আমরা আমাদের যে ধমনীর যে প্রাচীর, এই ধমনীর প্রাচীরের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ড পাম্প করে, পাম্প করার পরে হৃৎপিণ্ড পাম্প করার পরে সেখান থেকে রক্তটা ধমনী দিয়েই প্রবাহিত হয়। তো ধমনী দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীরে, অর্থাৎ এরকম ধমনীর যে ওয়াল, এখানে একটা পার্শ্ব চাপ দেয়। এই যে পার্শ্ব যে চাপটা দেয়, স্বাভাবিক একটি পাইপের ভেতর দিয়ে বা একটি নালীর ভিতর দিয়ে যখন একটা তরল পদার্থ যাচ্ছে, তার পাশে একটা চাপ প্রয়োগ সে করবে, সেই চাপটাই হচ্ছে রক্তচাপ। অর্থাৎ রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীর, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা রক্তচাপ যে আমরা পরিমাপ করি, এটা পরিমাপ করি হচ্ছে ধমনীর প্রাচীরে। তাহলে ধমনীর প্রাচীরে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে পার্শ্ব চাপ দেয় তাকে আমরা বলি রক্তচাপ। এখন এই রক্তচাপ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে যে আমি এখান থেকে যত বেশি পাম্প করব, যদি আমি পাম্প এভাবে করি, বেশি বেশি রক্ত যাবে, চাপ বেশি হতে পারে। আর আরেকটা বিষয় যে কতটুকু রক্ত যাচ্ছে, যদি পরিমাণ যদি বাড়ে, এখানে যদি আমি পানির পরিমাণ বাড়িয়ে দিই, একটা পাইপের ভিতরে বেশি পানি যাচ্ছে, তাহলে চাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। ঠিক তেমনি ভাবে অর্থাৎ আবার যদি আমরা এই পাইপটা, অর্থাৎ হচ্ছে এই যে প্রাচীর, যেটা এই প্রাচীরটা কি হয় যে আমার আগে ছিল এরকম মোটা একটা পাইপ, এখন একই পরিমাণ পানি যাচ্ছে, কিন্তু পাইপটা কি হয়েছে, ভেতরে আমার যদি ময়লা জমে, জায়গাটা কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তাহলে চিকন যে জায়গাটা, সেখান দিয়ে যখন একই পরিমাণে রক্ত যাবে, তাহলে রক্তচাপ বাড়বে না কমবে? বাড়বে। এই কতগুলো কথা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যে একটি হচ্ছে যে কিভাবে পাম্প করে তার উপরে রক্তচাপ ডিপেন্ড করতে পারে। আবার এই ওয়ালটার যে পুরুত্ব, অর্থাৎ হচ্ছে যে এটা স্বাভাবিক যে পুরুত্ব ছিল, এই পুরুত্বটা স্বাভাবিক পুরুত্ব এখন বিভিন্ন কারণে, যেমন চর্বি জমে বা বিভিন্ন কারণে এর ভেতরের ওয়ালটা কি হয়ে গেছে, জায়গাটা এরকম ভরাট হয়ে যাচ্ছে, তাহলে চাপ মানে আলটিমেটলি চাপটা বেড়ে যাবে। এই রক্তচাপ একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে রক্তচাপটা কত হয়? আমরা বলি 120 মিলিমিটার মার্কারি, 120 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। এখন একটা বিষয়, সেটা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ, আর 80 মিলিমিটার মার্কারি এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ যখন আমার হৃৎপিণ্ড বলতে আমাদের যে বাম নিলয়, অর্থাৎ আমরা এখানে দেখিয়েছিলাম যে আমাদের 4টা প্রকোষ্ঠের ভেতরে এখান থেকে হচ্ছে আমার ধমনীর ভিতরে রক্ত প্রবেশ করে। এটা ছিল আমাদের বাম যে নিলয়, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল, এখান থেকে আমাদের রক্তটা ধমনীতে প্রবেশ করে। অর্থাৎ বাম নিলয় যখন চাপ দিবে, অর্থাৎ বাম নিলয় যখন সংকুচিত হবে, রক্ত বেশি আসবে না কম আসবে? চাপ দিচ্ছে বাম নিলয়, রক্ত ঢুকছে কোথায়, ধমনীর ভেতরে, এখানে রক্ত প্রবেশ করছে, রক্ত বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। যখন বেশি যাবে তখন চাপ বেশি হবে না কম হবে? এখানে আমি পরিমাণ বাড়িয়ে দিয়েছি আমার, তাহলে এখানে চাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। এই জন্য সিস্টোলের সময় যে ব্লাড প্রেশারটা পাওয়া যায় ধমনীর ভেতরে, এটি মান বেশি হয়, 120 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলের সময়, যখন ডায়াস্টোল বলতে এখানে আমরা আসলে লেফট ভেন্ট্রিকলের ডায়াস্টোলটাকেই বুঝি। তো ডায়াস্টোলের সময় তো এই কপাটিকা বন্ধ ছিল, অ্যাওর্টার ওখানে যে সেমিলুনার কপাটিকা, সেটা কিন্তু বন্ধ ছিল, রক্ত এখানে এসেছে, তো কোনো রক্ত কিন্তু ধমনীতে প্রবেশ করেনি। যখন ডায়াস্টোল, তখন কোনো রক্ত ধমনীর ভেতরে প্রবেশ করে নাই। সুতরাং এইখানে রক্ত আর আসছে না, এর ভেতরেই যে রক্তটা ছিল সে তো সামনের দিকে অগ্রসরমান, সুতরাং এখানে চাপ কি হবে, কমে যাবে। এই চাপটা হচ্ছে 80 মিলিমিটার মার্কারি বা 80 মিলিমিটার মার্কারি। এই জন্য ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার এইভাবে করে লিখে দেয় 120/80, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক প্রেশার 80 মিলিমিটার মার্কারি। এই যে রক্তচাপ,
এটা স্বাভাবিক রক্তচাপ, তবে বয়স ভেদে এবং লিঙ্গ ভেদে এইটা একটু কম বেশি হতে পারে। যেমন একজন 100, যদি আমরা বলি যে 80 বছর বা 90 বছর বয়সের মানুষ, তার ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক 120/80 বলবো না, সেক্ষেত্রে হয়তো বা বলবো যে 160/100 বা 160/90, সেটাই হবে হচ্ছে স্বাভাবিক। সুতরাং বয়স ভেদে এই রক্তচাপ এটা পার্থক্য হতে পারে, কিন্তু একজন স্বাভাবিক, আমার ক্ষেত্রে যদি এটা কি হয় যে 120-এর বেশি হয় বা 80-র বেশি হয়, তখন সেটাকে কি বলবো আমরা, রক্তচাপ আমার বেশি আছে। তো এই রক্তচাপ যে বেশি, কতটুকু বেশি, আমরা সাধারণত বলে থাকি যে এটা আবার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে। আমরা পরবর্তী যখন 11-12-এ দেখবো যে 120-এর, 140-এর বেশি, 160-এর বেশি, আবার এদিকে হচ্ছে 85-র বেশি, 80-র বেশি, এরকম করে তখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে আমরা সেটাকে কি বলি, হাইপার টেনশন। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। তো এটা বয়স ভেদে ভ্যারি করে, বয়স টু বয়স ভেদে তারতম্য হয়। এখন এই যে উচ্চ রক্তচাপ, এটার কারণটা কি, কি কারণে এই উচ্চ রক্তচাপ হয়ে থাকে, তাহলে এটার কারণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে মেডিকেল সায়েন্সের বইয়ে বলা হয় কি যে 95% ক্ষেত্রে কারণ হচ্ছে আননোন, অর্থাৎ 95 ভাগ হাইপার টেনশনের কোনো কারণ জানা নাই। তাহলে 95 ভাগ যে হাইপার টেনশন আছে, এটার কোনো কারণ নাই, মানে কারণ নাই বলতে মানে কারণ খুঁজে পাওয়া যাবে না। তবে দেখা যায় যে কিছু অ্যাসোসিয়েশন আছে, কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে। তার ভেতরে কিছু রিস্ক ফ্যাক্টর হচ্ছে, প্রথমে আমরা যেটাকে বলি অ্যাংজাইটি, অর্থাৎ হচ্ছে বা হচ্ছে আমরা যে টেনশন করি বা আমরা কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকি, বা আমাদের মানসিক যে অবস্থা, স্ট্রেস, এগুলো হচ্ছে কিসের কারণ, স্ট্রেস যদি বলি বা মানসিক পীড়া বলি, এইগুলো হচ্ছে হাইপার টেনশনের কারণ। তাহলে এই কারণগুলো, অর্থাৎ হচ্ছে যার কোনো মানে অর্গানিক কজ নেই, সেগুলোকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন, বা যার প্রধান একটি কারণ হচ্ছে যে আমাদের মানসিক যে পীড়া বা স্ট্রেস। এছাড়া কিছু কতগুলো কতগুলো হচ্ছে আমাদের এখানে কতগুলো অ্যাসোসিয়েটেড বা রিস্ক ফ্যাক্টর আছে। তার ভিতরে একটি হচ্ছে যে আমাদের যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ যাদের রক্তে কোলেস্টেরল বেশি থাকে তাদের ক্ষেত্রে কি হয়, কোলেস্টেরল যখন আমার রক্তে বেশি বা চর্বি আমার রক্তে বেশি, আমার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কি হয়ে যাবে, চর্বিগুলো জমে জমে রাস্তাটা কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। রাস্তাটা যখন চিকন হয়ে যাবে, তখন যে পরিমাণ আগে যাচ্ছিল, এখন রক্তের পরিমাণ তো একই আছে, সুতরাং রাস্তা ছোট, সুতরাং কি হবে, চাপ বেশি। তাহলে এইটা একটা কারণ হতে পারে। এছাড়া যারা অতিরিক্ত আমরা যারা হচ্ছে এরকম ফাস্ট ফুডে বেশি এডিক্টেড, আবার কিংবা আছে না অনেকে যে আমাদের 3 বেলা কাচ্চির প্রয়োজন হয়, এরকম মানুষজনও কিন্তু আছে। তো যারা এরকম অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত খাবার বা এগুলো খায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই রক্তচাপ হতে পারে। এছাড়া যারা হচ্ছে দেখবেন যে যে এমনও আছে যে ভাতের সাথে অতিরিক্ত লবণ, অর্থাৎ আমি 1 প্লেট ভাত খাচ্ছি, 1 বাটি লবণ খাচ্ছি, এরকমও আছে। তো সেই লবণগুলো কি করে, এই ওয়ালের ভিতরে জমে রাস্তাটাকে চিকন করে দিতে পারে, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। এছাড়া আমাদের যাদের ওজন বেশি, অর্থাৎ ওবেসিটি, আমরা যারা হচ্ছে টেবিল ওয়ার্ক করি, এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়ঙ্কর একটি রিস্ক ফ্যাক্টর, যে আমি সারাদিন কাজ করছি কিন্তু আমার এই হাইপার টেনশন হওয়ার পেছনে একটা দায়ী হচ্ছে এই ওবেসিটি। তাহলে আমরা দেখলাম ওবেসিটি বা মোটা, মানে আমাদের যাদের ওজন বেশি, যারা আমরা সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ হচ্ছে টেবিল ওয়ার্ক করি, তাদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা কায়িক পরিশ্রম যারা করি না, শারীরিক পরিশ্রম যারা করি না, তাদের ক্ষেত্রে এই হাইপারটেনশন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা বলেছি যে একটা হচ্ছে ফ্যাট বা কোলেস্টেরল, এরপরে বলেছি আমরা লবণ, এরপরে আমরা বলেছি ওবেসিটি, এগুলো কারণ। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস যাদের থাকে তাদেরও কিন্তু এই হাইপারটেনশন হওয়ার পসিবিলিটি থাকে। যার ডায়াবেটিস থাকে তার আসলে যে কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনায় তার অনেক বেশি পরিমাণে থাকে। তাহলে এছাড়াও ওবেসিটি, তারপর হচ্ছে আমরা বললাম যারা আমরা হচ্ছে শারীরিক পরিশ্রম যারা করি না, ঠিক আছে, শারীরিক পরিশ্রম যারা করি না, শারীরিক পরিশ্রম যারা
আরাম প্রিয় যারা বলতে পারি, শারীরিক পরিশ্রম যারা কম করেন তাদের ক্ষেত্রে এই হাইপারটেনশন এগুলো হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কারণ। তাহলে কারণের পরে আমরা কখন বুঝবো যে আমার হাইপারটেনশন হয়েছে, আমি হাইপারটেনশন বা হচ্ছে আমার উচ্চ রক্তচাপ আছে, আমি এটা কখন বুঝবো? তাহলে আমার এখানটাতে কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখে আমরা কি কি বলবো যে আমাদের হাইপারটেনশন আছে কি নাই। তাহলে এই লক্ষণগুলোর ভেতরে অ্যাকচুয়ালি আমাদের যখন হাইপারটেনশন ধরা পড়ে ম্যাক্সিমামই হচ্ছে ইনসিডেন্টালি, অর্থাৎ হচ্ছে আমি ডাক্তারের কাছে গেলাম অন্য কোনো একটা কারণে, ডাক্তার হচ্ছে আমার রক্তচাপ মাপলো, মেপে দেখলো যে আমার প্রেশার বেশি। ম্যাক্সিমামটাই হয় এরকম যে আমরা বুঝতেও পারি না যে আমাদের কখন আমাদের রক্তচাপ বেশি হয়ে গেছে। তো এছাড়াও কিছু লক্ষণ দেখা যায়, যেমন একটি হচ্ছে যে অনেকে বলে যে না আমার ঘাড়ের পেছনে প্রচন্ড ব্যথা, এটা হতে পারে। বুক ধড়ফড় করছে, এটাও হতে পারে। তার কিংবা বুকে কখনো কখনো সবসময় চাপ চাপ মনে হচ্ছে, এগুলোও হতে পারে। তো এগুলো হচ্ছে আমার এই উচ্চ রক্তচাপের লক্ষণ। এছাড়াও রক্তচাপের যে লক্ষণগুলো অনেক সময় প্রকাশ নাও পেতে পারে। প্রকাশ পাবে কখন? যখন কোনো একটা সমস্যা হয়ে যাবে। তাহলে সেই সমস্যাগুলোর ভিতরে যেমন উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন ধরনের জটিলতা আছে। হৃৎপিণ্ডে আমাদের কি হতে পারে, অ্যানজাইনা হতে পারে, বা বুকে ব্যথা যেটা আমরা বলবো, বা হার্ট অ্যাটাক হতে পারে, রক্তচাপের জন্য স্ট্রোক হতে পারে, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, কিংবা এছাড়াও আমাদের যে চোখের ভেতরে যে রেটিনা থাকে সেখানেও বিভিন্ন ধরনের পরিবর্তন পাওয়া যায়, বা অনেক সময় বলা হয় যে এটা পরিবর্তন হতে হতে একটা সময় আমরা চোখে কম দেখতে পারি। তো এই যে প্রবলেমগুলো, এইগুলো নিয়ে আসলে তখন দেখা যায় যে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটি আমাদের ডায়াগনোসিস হয়। এখন লক্ষণ তো দেখলাম, তাহলে এটা নিশ্চয়ই প্রতিকার আছে। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে অবশ্যই বললো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রথমত যে আমাদের এই অভ্যাসগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি, অর্থাৎ চর্বি জাতীয় খাবার কম করে খেতে হবে, লবণ একটা এটা অতিরিক্ত লবণ পাতে খাওয়া যাবে না, এটা বললেই হবে। আমরা যারা হচ্ছে শারীরিক পরিশ্রম কম করি, আমাদের প্রতিদিন উচিত যে আমরা যে পরিমাণে খাবার খাবো সেই পরিমাণে আমাদের তার চেয়ে বেশি শারীরিক পরিশ্রমটা করা উচিত। ওবেসিটি বা হচ্ছে আমাদের আমরা যে স্থূলতা বা আমাদের যে আমরা মোটা হয়ে যাই, এইটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। ডায়াবেটিস যাতে না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। শাকসবজি খেতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে। তাহলে এগুলো করলে দেখা যায় যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যে স্ট্রেস, যতটা সম্ভব আমাদেরকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাবে যে আমরা এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং এর যে জটিলতা আছে এখান থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এই রক্তচাপের জন্য যখন আমরা ডাক্তারের কাছে যাই রক্তচাপ দেখার জন্য, ডাক্তার কিন্তু এখানে একটা রক্তচাপ মাপার যে মেশিন, সেটা এখানে যেটা অংশটাকে বাঁধে সেটাকে বলে কাফ। আর যেখানে এই যে রক্তচাপটা দেখা যায় এরকম একটা গোল একটা অংশ থাকে, এখানে কাঁটাটা কিন্তু এভাবে ঘুরতে 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 আসে। এই যে মেশিন, অর্থাৎ রক্তচাপ মাপার যে মেশিন, এই মেশিনটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার অর্থাৎ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এই যন্ত্রটার দিয়ে আমাদের রক্তচাপ পরিমাপ করা হয়।